KTV Originals। কলকাতা টিভি অনলাইনে আপনাদের স্বাগত। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। আর আমার সঙ্গে আলোচনায় রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত তোমাকে আজকের এপিসোডে। শুরুতেই আজ আমরা যে বিষয় দিয়ে শুরু করব, এবং আপনারা অবশ্যই জানেন যে অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় ভারতের। এবং একটা সময় আমরা দেখেছিলাম মনু ভাকের, যাকে নিয়ে, যে নামটা নিয়ে শুরু থেকেই একটা প্রত্যাশা ছিল ভারতীয়দের মধ্যে প্যারিসের উদ্বোধনী অনুষ্ঠান থেকে। এবং সেই মনু ভাকের, অর্থাৎ টোকিও অলিম্পিকে কাঁদতে কাঁদতে ফিরে যাওয়া, এবং তারপর আজ প্যারিসে অলিম্পিকে তার ব্রোঞ্জ জয় এবং ভারতের ঝুলিতে প্রথম পদক মনু ভাকেরের হাত দিয়ে, অবশ্যই একেবারে আলো আধারি থেকে বলা যায় যে আলোতে ফেরা, আধার থেকে আলোতে ফেরা এই মনু ভাকের, সেটাই কিন্তু এই মুহূর্তে বলা চলে। আমি একেবারে জয়জ্যোতি তোমার কাছে আসবো। বলা যেতে পারে যে একটা বড় ব্যবধানের পর, বেশ কয়েক বছর ব্যবধানের পর মনু ভাকের তিনি শুটিংয়ে, মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে পদক এনে দিলেন ভারতীয় কাছে। একদম। এবং শুটিং বিভাগে এই পিস্তল 10 মিটার পিস্তল ইভেন্টে প্রথম ভারতীয় মহিলা যিনি পদক জিতলেন অলিম্পিক্সে। অবশ্যই অনেক অভিনন্দন মনু ভাকেরকে। হরিয়ানার মেয়ে, এবং 19 বছর বয়সে টোকিও অলিম্পিকে তিনি যখন পার্টিসিপেট করেন এবং তারপরে গান ম্যালফাকশন হয়, তিনি পারফর্ম করতে পারেননি, এবং তারপর তাকে নিয়ে ট্রোল করা হয়। মানে যখন মানুষ পারফর্ম করতে পারে না, যখন কোনো পারফর্মার পারফর্ম করতে পারে না, তার পাশে থাকা উচিত। সেটা না করে কিন্তু আমরা যেটা করেছিলাম গতবার, ভুলে গেলে চলবে না, যে তাকে কিন্তু ট্রোল করা হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। এবং সেই সময়টা পার করা অত্যন্ত কঠিন। মনু ভাকেরের বলতে গেলে যে মেন্টাল স্ট্রেংথটা ভীষণ, এবং যার জন্য তিনি পেরেছেন। শুধু পেরেছেন বললে ভুল হবে, যেন রূপকথা মনু ভাকের। টোকিও অলিম্পিক যদি দেখা যায়, সেখান থেকে যদি প্যারিস অলিম্পিক্স দেখা যায়, মানে পুরোপুরি যেন উলটপুরাণ। তিনি আজকে একদম আসমুদ্র হিমাচল থেকে কন্যাকুমারিকা পর্যন্ত মুখ উজ্জ্বল করেছেন। আজকে অবশ্যই প্রত্যেকে সেলিব্রেট করছে মনু ভাকেরকে নিয়ে। তবে মনু ভাকেরের প্রথম যে সময়টা, মানে টোকিও অলিম্পিকের পরে যে সময়টা, সেটা কিন্তু অত্যন্ত কঠিন ছিল। আজকে তিনি যখন পদক জিতলেন, তিনি যখন ব্রোঞ্জ জিতলেন, তারপরও কিন্তু সেই একই কথা বললেন যে টোকিও অলিম্পিক্সের পর কামব্যাক করাটা অত্যন্ত কঠিন ছিল। এবং আমার ওয়েল উইশার্স যারা পরিবার, তারা পাশে ছিলেন, এবং যার ফলে আমি কামব্যাক করতে পারি। এবং আজকে 221.7 পয়েন্ট স্কোর করে তিনি ব্রোঞ্জ জিতে নিলেন এবং একটা নজির স্থাপন করলেন। আরও একবার বলে দিই যে তিনি ব্রোঞ্জ জিতলেন 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে, এবং প্রথম ভারতীয় মহিলা হিসেবে কিন্তু এই শুটিং বিভাগে তিনি পদক জিতলেন। এবং এর আগে 2012 লন্ডন অলিম্পিকে এই শুটিং বিভাগে ভারত পদক জিতেছিল, এবং তারপর কিন্তু অবশ্যই এই মনু ভাকেরের হাত ধরে পদক আসতো। তাই ইন্সপিরেশন হতেই পারে মনু ভাকের, যারা অন্যান্য ক্ষেত্রে রয়েছেন, অন্যান্য চাকরিতে রয়েছেন, অন্যান্য পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কাছেও ইন্সপিরেশন হতে পারে। যেটা আজকে হচ্ছে না, কে বলতে পারে সেটা দুদিন পরে হবে না। তাই এটাই বলার যে মনু ভাকের যেটা করেছেন 19 বছর বয়সে টোকিও অলিম্পিক্সে, তারপরে আরও 3 বছর পেরিয়ে গিয়েছে, এবং এই মুহূর্তে যথেষ্ট পরিণত তিনি। এবং এই পৃথিবীটাকে তিনি দেখেছেন, এবং দুই পৃথিবী। টোকিওর সময় একটা অন্য পৃথিবী ছিল, আজকে মনু ভাকেরের পৃথিবী কিন্তু অন্য। গোটা দেশ সেলিব্রেট করছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু অবশ্যই শুভেচ্ছা বার্তা দিয়েছেন মনু ভাকেরকে। এবং সত্যি এই মনু ভাকের, যাকে নিয়ে ট্রোল করা হয়েছিল 2021 টোকিও অলিম্পিকে, এবং সেই চিত্রটা যেন বদলে দিলেন নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে, নিজের অধ্যাবসায়, মানে এই শুটিং অধ্যাবসায় বলছি মনু ভাকের। এবং আজকের পৃথিবীটা একদম অন্য। গোটা দেশ, গোটা মানে এই জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত কিন্তু একেবারে সেলিব্রেশন হচ্ছে এই মনু ভাকেরকে নিয়ে। একদমই। এবং হরিয়ানার এই শুটার মনু ভাকেরের দিকে প্রত্যাশা ছিল শুরু থেকেই। এবং যেমনটা জয়জ্যোতি বলছিল যে টোকিও অলিম্পিক থেকে এই প্যারিস অলিম্পিকে তার যে ট্রান্সফরমেশন, এবং সেই সময় তার কাঁদতে কাঁদতে ফিরে যাওয়ার মুহূর্ত, এবং আজকের যে জয়, এটা একটা আবেগঘন মুহূর্ত বহন করছে। আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য, তিনি কি বলেছেন এই বিষয়ে, শুনুন। ভারতের প্রথম অলিম্পিক পদক, সেটা সবসময় খুব একটা খুবই একটা কি বলবো, স্বাগত জানানোর মতো একটা ব্যাপার। কারণ প্রথমটা খুব ইম্পর্টেন্ট, প্রথমটা মোমেন্টাম তৈরি করে। এবার এটা এক্ষেত্রে হওয়া উচিত ছিল
কোনো মানে যেটা কথা হয়েছিল যে ভাবা হয়েছিল যে হয় সোনা আসবে অথবা রূপো আসবে, এসেছে ব্রোঞ্জ। কিন্তু তাতেও আমি বলবো যে একটা কোথাও না কোথাও তো শুরুর একটা গল্প থাকে, শুরুর একটা কাহিনী থাকে, এবং একবার শুরু হয়ে গেলে, তাড়াতাড়ি শুরু হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে সেই মোমেন্টামটা তাড়াতাড়ি তৈরি হয়। যেমন টি-20-তে বলা হয় দ্রুত মোমেন্টাম তৈরি করতে হয়, ফুটবলে বলা হয় দ্রুত মাঝ মাঠের দখল নিতে হয়, তেমনি পদকের যে সাম্রাজ্য, পদকের সাম্রাজ্য দ্রুত দখল নিতে হয়। আমরা আগে দেখতাম ভারত এত শেষের দিকে হকির জন্য ওয়েট করে থাকতো, সেটা ওয়েট করে থাকতে থাকতে প্রায় অলিম্পিক্সের প্রথম 10-12 দিন চলেই যেত। এবার এত কম, সবে অলিম্পিক্স শুরু হয়েছে, এর মধ্যে এই ব্রোঞ্জটা পুরো ভারতীয় কন্টিনজেন্টকে একটা বড় আশার ফুলকি দেবে, এবং সেজন্য এটা হয়তো ব্রোঞ্জ, কিন্তু গুরুত্বে আমি বলবো সোনার চেয়ে কম নয়। ভারতীয় অলিম্পিক্স 2024-এ সকলের নজর ছিল ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর দিকে, এবং দুবার পদক জয়ী পিভি সিন্ধু তিনি তৃতীয়বারের জন্য পদক কি এনে দিতে পারবেন ভারতকে, এবং জয় দিয়েই কিন্তু ভারতের অভিযান শুরু হলো অলিম্পিক্সে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পিভি সিন্ধু যে সমস্ত আগামী যে ম্যাচগুলো রয়েছে সেক্ষেত্রে জয়ের ধারা তার অব্যাহত থাকবে। সব মিলিয়ে তিনি যে কোচের কাছে এই মেন্টরের পরামর্শে তিনি এসেছেন এবং যেভাবে তিনি কোচিং করেছেন এই অলিম্পিক্সের জন্য, সেটা কিভাবে দেখছো? দেখো ভাস্বতী, যেটা বলার যে পিভি সিন্ধু একজন ফাইটার, এবং পিভি সিন্ধুর কথা যদি বলতে হয় তাহলে পিভি সিন্ধু এর আগেও দুবার পদক জিতেছিলেন, এবং পিভি সিন্ধুকে নিয়ে বলতে গেলে একটা কথাই বলবো যে তিনি কিন্তু এবারও পদকের জন্য ঝাঁপাবেন, এবং পদক আসবে কি আসবে না সেটা পরের বিষয়, তবে তিনি লড়বেন পদকের জন্য। এবং আজকে মলদ্বীপের প্রতিদ্বন্দ্বীকে একদম হেলায় হারিয়েছেন, স্ট্রেট গেমে হারিয়েছেন পিভি সিন্ধু। এবং একটা কথা বলার যে চ্যাম্পিয়নরা, পারফর্মাররা কিছু না কিছু স্পেশাল স্ট্র্যাটেজি নেয় বিগ ইভেন্টের আগে। যদি তুমি ক্রিকেটে দেখো, সচিন টেন্ডুলকার 2003 বিশ্বকাপে নেটে কিন্তু ব্যাটিংই করেননি, তিনি নকডাউনের উপর ভরসা করেছেন, এবং তাতে তিনি যে রানটা করেছিলেন অবিশ্বাস্য, 600-র উপরে রান। তাই পিভি সিন্ধুর ক্ষেত্রে আমি একই কথা বলবো যে এবার অলিম্পিক্সে আসার আগে তিনি প্রকাশ পাড়ুকানের কাছে যান, এবং প্রকাশ পাড়ুকান তাকে টিপস দেন, 3টে টিপস দিয়েছিলেন যদি আমি ভুল না হই। প্রকাশ পাড়ুকান বলেছেন যে শর্ট সিলেকশন, ক্রাঞ্চ টাইমে যে শর্ট সিলেকশন করছেন পিভি সিন্ধু, সেটা কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে, সেই সময় অযথা প্যানিক নয়, এবং খুব ঠান্ডা মাথায় শর্ট সিলেকশন করতে হবে, কোনটা খেলবো কোনটা খেলবো না। এবং একই সঙ্গে মেন্টাল স্ট্রেংথের কথা বলছেন প্রকাশ পাড়ুকান অবশ্যই পিভি সিন্ধুকে, এবং যার যত মেন্টাল স্ট্রেংথ সে তত কিন্তু সফল হবে, এবং নিজেকে কাম রাখতে বলেছেন, শান্ত রাখতে বলেছেন প্রকাশ পাড়ুকান পিভি সিন্ধুকে। একই সঙ্গে এটাও বলবো যে পিভি সিন্ধুর আরেকটা বিষয় হচ্ছে ফিজিক্যাল ক্যাপাবিলিটিস দিক থেকেও পিভি সিন্ধু কিন্তু যথেষ্ট রকমভাবে এর আগে ছাপিয়ে গিয়েছেন, এবং ফিজিক্যাল ফিটনেসটা ভীষণভাবে প্রয়োজন, সেটা যে কোনো স্পোর্টসে হোক। অবশ্যই এই ব্যাডমিন্টনে কতটা ফ্লেক্সিবল তিনি, সেটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে, এবং ফিজিক্যাল ক্যাপাবিলিটিস যথেষ্ট রয়েছে পিভি সিন্ধুর। তিনি অবশ্যই হোমওয়ার্ক করে এসছেন, এবং একই সঙ্গে টিপস নিয়ে এসছেন প্রকাশ পাড়ুকানের, এবং এই যে 3টে টিপস, এই 3টে টিপস অবশ্যই ইমপ্লিমেন্ট করবেন এই প্যারিস অলিম্পিক্সে। প্রথম যে ম্যাচটা হলো সেখানে স্ট্রেট গেমে তিনি হারালেন মলদ্বীপের প্রতিদ্বন্দ্বীকে, আর এটা তো শুধু শুরু, এখনও অনেক কিছু বাকি রয়েছে। তাই এটাই বলার যে বিগত 2টি অলিম্পিক্সে পদক এসছে, থার্ড অলিম্পিকে পদক জিতে অবশ্যই হ্যাট্রিক করতে চাইবেন পিভি সিন্ধু। এই পিভি সিন্ধু কিন্তু গত বছর কলকাতা টিভিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে বড় ইভেন্টের আগে তিনি একদম নিজের মতো করে প্রস্তুত হবেন, এবং অবশ্যই প্যারিস অলিম্পিক্সে পদক জেতার চেষ্টা করবেন। সেটার প্রথম ধাপ বোধহয় আজ থেকেই শুরু হয়ে গেল। একদমই, এবং দুবার পদক জয়ী, তৃতীয়বার পদকের জন্য তিনি একেবারে সেই লক্ষ্যে এগোচ্ছেন, এবং যেমনটা জয়জ্যোতি বলছিল যে প্রকাশ পাড়ুকানের কোচ হিসেবে, মেন্টর হিসেবে তাকে যে সমস্ত বিষয়ে গাইড করেছেন সেই সমস্ত বিষয় কিন্তু তিনি মানছেন, এবং ফিটনেসটাও কিন্তু তার ক্ষেত্রে একটা বড় ইস্যু। এবার একটু আসি যে বিষয়ে, গতকাল আমরা হকির যে খেলা অলিম্পিক্সে সেই দিকে নজর রেখেছিলাম। রুদ্ধশ্বাস সেই ম্যাচে নিউজিল্যান্ডকে 3-2 গোলে হারিয়েছিল ভারত। এই ম্যাচকে কিভাবে ব্যাখ্যা করবে, এবং আগামী যে ম্যাচগুলো রয়েছে সেখানে কিভাবে জয়ের ধারা অব্যাহত রাখবে ভারত? দেখো, কালকের ম্যাচটা যদি বলি, কালকের ম্যাচটা কিন্তু একদম রুদ্ধশ্বাস ম্যাচ হয়, এবং একদম 1 মিনিট আগে গোল করে ভারত, এবং তারপরে যেতে 3-2 ব্যবধানে। প্রথম থেকে কিন্তু একদম টান উত্তেজনা ছিল ম্যাচে, এবং কোথাও যেন মনে হচ্ছিল এই ম্যাচটা ভারত হেরে না যায়।
সেখান থেকে কিন্তু দুরন্ত কামব্যাক বলা যেতে পারে হরমনপ্রীত সিংদের, এবং একই সঙ্গে মনদীপ সিং ভালো পারফর্ম করে কালকে। তবে শ্রীজেশের কথা বলবো, শ্রীজেশ তার বয়স হয়ে গিয়েছে, তিনি গতবারও দুরন্ত পারফর্ম করেছিলেন এবং ভারত 41 বছরের খরা কাটিয়ে ব্রোঞ্জ জিতেছিল গতবার। তাই এবার শ্রীজেশের কিন্তু শেষ অলিম্পিক, যাওয়ার আগে অবশ্যই রাঙিয়ে দিয়ে যেতে চাইবেন। প্রথম ম্যাচ সবসময় ভাইটাল হয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়টা অবশ্যই উৎসাহ যোগাবে এবং আরও বুস্ট করবে ভারতীয় হকি খেলোয়াড়দের। তবে যে গ্রুপে রয়েছে, যে পুল বি গ্রুপটা রয়েছে, সেটা কিন্তু ভীষণ কঠিন। গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়াম রয়েছে, যারা যারা রয়েছে প্রত্যেকের সঙ্গে কিন্তু তাদের ভালো পারফর্ম করতে হবে, এবং যে ভুল ত্রুটিগুলো হয়েছে আশা রাখবো যে কোচ সেটাকে দেখবেন এবং অবশ্যই যে ল্যাকিংসগুলো রয়েছে, শর্টকামিংসগুলো রয়েছে, সেগুলো ওভারকাম করে অবশ্যই আগামী ম্যাচ থেকে আরও বেটার পারফর্ম করবে ভারতীয় দল। এবং একটা কথাই বলার যে চাক দে ইন্ডিয়া, কলকাতা টিভিতে এক্সক্লুসিভ হকি কিংবদন্তি মীররঞ্জন নেগি আসছেন। চোখ থাকুক অবশ্যই কলকাতা টিভি এবং কলকাতা টিভি অনলাইনের পর্দায়। প্রথম টি20 ম্যাচে সহজ জয় ভারতের। গতকালের যে ম্যাচ ভারত শ্রীলঙ্কার, সেখানে ভারত শ্রীলঙ্কাকে 43 রানে হারালো এবং এই ম্যাচ নিয়ে আসবো অবশ্যই। যদি একটা বিষয়, গৌতম গম্ভীর জমানা যেরকম ভারতীয় ক্রিকেটে শুরু হলো, গৌতম গম্ভীর, সূর্যকুমার ব্রিগেড, সূর্যকুমার যাদবের ব্রিগেড, ঠিক কিভাবে দেখছো গতকালের যে ম্যাচ, সেই ম্যাচ থেকে কি বিশ্লেষণ? দেখো, প্রথম কথা বলি যে ট্রেন্ডটা সেট করে দিয়ে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়, সেই ট্রেন্ড থেকেই কিন্তু শুরু করলেন বলা যেতে পারে গৌতম গম্ভীর। সাহসী ক্রিকেট, ফেয়ারলেস ক্রিকেট খেলবে ভারত, এটা একদম স্পষ্ট। গতকাল তুমি যদি দেখো, ওপেনিং পেয়ার যশস্বী জয়সওয়াল, শুভমান গিল দুরন্ত শুরু করেন, এবং যে মারকাটারি ব্যাটিং আমরা দেখে থাকি সাধারণত, যশস্বী জাস্ট বল ব্যাটিং আমরা বলি, সেই রকম ব্যাটিং কিন্তু করছিলেন কালকে যশস্বী, এবং একই সঙ্গে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন শুভমান গিল। এবং তারপর ক্যাপ্টেন স্নক খেলেন সূর্যকুমার যাদব। পাল্লে খেলেতে রাতের আকাশেও যেন সূর্যোদয় ঘটালেন না সূর্যকুমাররা, এবং চারধারে শট, মিস্টার 360 ডিগ্রি, বর্তমান ক্রিকেটের মিস্টার 360 ডিগ্রি এখন কিন্তু সূর্যকুমার যাদব। এবং একটা বিশাল টার্গেট ভারত দেয়, অবশ্যই একটা ভালো রোল প্লে করেন না ঋষভ পান্থ, কিছুটা স্লো, স্ট্রাইক রেট কিছুটা হয়তো স্লো, কিন্তু তা সত্ত্বেও যেটা বলা যায় যে শিট অ্যাঙ্কার রোল, সেটা কিন্তু তিনি ভালোভাবে প্লে করেছেন ঋষভ পান্ত। এবং তারপর 213 রান, বিশাল টার্গেট, এবং শ্রীলঙ্কা কিন্তু চমকে দিয়েছিল একটা সময়, যদি আমি ভুল না হই 14 ওভারে 140 শ্রীলঙ্কা, সেখান থেকে ম্যাচ কিন্তু যে কোনো দিকে যেতে পারত। নিশাঙ্কার কথা বলবো, এই শ্রীলঙ্কান টিম যেখানে শ্রীলঙ্কাকে নিয়ে কেউ ধরছিলই না যে শ্রীলঙ্কা কিছু করতে পারবে না, সেখান থেকে কিন্তু দুরন্ত একটা ফাইট ব্যাক করে শ্রীলঙ্কা। তবে শেষ বেলায় অবশ্যই ভারত বাজিমাত করে, এবং রিয়ান পারাগ ব্যাট হাতে হয়তো কিছু করতে পারেনি, বল হাতে কিন্তু চমকে দিয়েছেন গতকাল, এবং 3টি উইকেট নেন। এই রিয়ান পারাগের অভিষেক হয়েছে গতকাল, এবং অভিষেক হয়ে কিন্তু আসামের এই ক্রিকেটারটি দুরন্ত পারফর্ম করলেন বল হাতে। আশা রাখবো বিহু ড্যান্স তিনি দেখাবেন শ্রীলঙ্কার মাটিতেই। তবে সব দিক থেকে একটা কথাই বলার, যে ভারতের ভালো পারফরমেন্স এবং ভারতের জয়। গতকালের ম্যাচের আগে রাহুল দ্রাবিড়ের একটা বার্তা এসেছিল গৌতম গম্ভীরের উদ্দেশ্যে, তিনি বলছিলেন যে ভারতের যত প্রফেশন আছে সব থেকে উত্তেজক প্রফেশনে তোমাকে স্বাগত, ভারতীয় দলের কোচ হিসেবে তোমাকে স্বাগত, এবং আশা রাখছি তুমি সফল হবে, এবং ভাগ্যটাও ম্যাটার করে। আশা রাখবো যে সব কিছু তুমি পাবে এবং অবশ্যই তোমার দল চ্যাম্পিয়ন হবে। এবং এই বার্তার পর তিনি নিজেও কিন্তু আবেগবিহ্বল হয়ে পড়েন গৌতম গম্ভীর, এবং রাহুল দ্রাবিড়কে আইডলাইজ করে তিনি বড় হয়েছেন গৌতম গম্ভীর। তিনিও ধন্যবাদ জানান রাহুল দ্রাবিড়কে, এবং এই লেগাসিটা রাহুল দ্রাবিড় যেখানে ছেড়েছেন সেখান থেকে কিন্তু এক ধাপ উপরে নিয়ে যেতে চাইবেন অবশ্যই গৌতম গম্ভীর। সেই কাজটা অবশ্যই গতকাল রাতের পাল্লে খেলা থেকে শুরু হয়েছে, এবং ওভারঅল টিম পারফরমেন্স যদি বলি, ভালো পারফরমেন্স। অবশ্যই যে জায়গায় ল্যাকিংস রয়েছে, আজকেও ম্যাচ হয়েছে, সেখানে সেই ল্যাকিংসগুলো অবশ্যই দূরে সরিয়ে ভারতটা আজকেই সিরিজ জিততে চাইবে। হর্ষতি একদমই। এবং গতকালের যে ম্যাচ জয়জ্যোতি বিশ্লেষণ করলে, এবং রিয়ান পরাগ যার নাম উঠে আসছে ইতিমধ্যেই, এবং তার দুরন্ত পারফরমেন্স, এবং অবশ্যই শ্রীলঙ্কার মাটিতে আজকের যে দ্বিতীয় টি20 ম্যাচ রয়েছে সেই ফলাফলের দিকেও নজর থাকবে। এবার একটু ফুটবলের খবরে আসি। আগামীকাল মোহনবাগান দিবস রয়েছে, ইতিমধ্যেই শহরে পা রেখেছেন মোহনবাগানের কোচ। কি কি কর্মসূচি রয়েছে জয়জ্যোতি?
দেখো, মলিনা আজকে কলকাতায় পা রেখেছেন এবং আজকে দুপুরে কিন্তু মোহনবাগান তাঁবুতে যান এবং ঘুরে দেখেন। আর 29শে জুলাই থেকে কিন্তু তিনি অনুশীলনে নেমে পড়বেন। এই মলিনা অ্যাথলেটিকো ডি কলকাতাকে কিন্তু একবার চ্যাম্পিয়ন করেছেন, তাই এই কলকাতার ময়দান সম্পর্কে তিনি অবশ্যই অবহিত। এবং আন্তোনিও লোপেজ হাবাসের জায়গাটা তিনি কতটা সুন্দরভাবে নিতে পারবেন এবং কতটা সাফল্য নিতে পারবেন সেটা কিন্তু এই মৌসুম শেষেই সেটা বিচার হবে। এবং দল যথেষ্ট ভালো মোহনবাগান সুপার জায়ান্টের, এবং অবশ্যই আইএসএলে তারা ভালো পারফর্ম করবে এটা আশা করছেন মলিনা। তিনি পা রেখেছেন কলকাতায়, আজকে মোহনবাগান তাঁবু ঘুরে দেখেছেন। আগামীকাল মোহনবাগান দিবস। এবার আপনারা জানেন অলরেডি যে মোহনবাগান রত্ন সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হচ্ছে, আর প্র্যাকটিস কিন্তু শুরু হবে আগামীকাল থেকেই। মলিনার দিকে চোখ থাকবে, মলিনা সহ মোহনবাগান ব্রিগেডের দিকে চোখ থাকবে। আজকের এপিসোডে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, তবে এখনকার মতো এখানেই শেষ করছি স্টেডিয়াম বুলেটিন। জয়জ্যোতি, অনেক অনেক ধন্যবাদ আজকের এপিসোডের জন্য। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।